রাতের আকাশে তাকালে তুমি চাঁদের পাশাপাশি অসংখ্য তারা দেখতে পাবে। আমাদের ধরাছোঁয়ার বাইরের এসব ব্রাইট জিনিসগুলো নিয়ে মানুষ অনেক কাল আগে থেকেই বেশ কৌতূহলী। জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমরা জানতে পারলাম ওই দূরের মিটমিট করে জ্বলতে থাকা তারাগুলো আসলে মোটেও ক্ষুদ্র কোনো বস্তু নয়। পাশাপাশি আমরা আরো ইন্টারেস্টিং একটি ব্যাপার আবিষ্কার করে ফেললাম। বলতে পারো সেটি কি? তা হলো আমাদের এই চিরচেনা পৃথিবীর বাইরেও এক বিশাল দুনিয়া আছে, যার তুলনায় আমাদের এই বিশ্ব একটি ক্ষুদ্র ধূলিকণা মাত্র। পৃথিবীর বাইরের এই বিশাল জগৎটি হলো মহাকাশ। নতুন এই অধ্যায়ে আমরা মহাকাশ নিয়ে তোমার কনসেপ্ট আরো স্ট্রং করার চেষ্টা করব। চলো মহাকাশের শুরু কোথা থেকে সেটি জেনেই আজকের লেসন স্টার্ট করা যাক। তুমি তো জানোই আমাদের পৃথিবীর একটি বায়ুমণ্ডল আছে। এই বায়ুমণ্ডলও পৃথিবীর সাথে সাথে ঘুরছে, যার কারণে বায়ুমণ্ডলকে মহাকাশের অংশ ধরা হয় না। এই বায়ুমণ্ডল যেখানে শেষ, ঠিক সেখানেই মহাকাশের শুরু বলে আমরা ধরে নেই। তাহলে ঝটপট মেপে বলে ফেলো তো ঠিক কত উচ্চতায় মহাকাশের শুরু হয়? থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমরাই বলে দিচ্ছি। বিজ্ঞানীদের মতে পৃথিবী থেকে প্রায় 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডল শেষ হয়, অর্থাৎ সেখান থেকেই মহাকাশের শুরু। শুরু তো জানা হলো, তবে মহাকাশের শেষ কোথায় বলতে পারো? আগেকার সময়ের মানুষের মনেও একই প্রশ্ন আসতো। তারা ভাবত যতদূর পর্যন্ত তারা দেখতে পারে সেটাই হলো মহাকাশের সীমা। তবে দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের মধ্য দিয়ে তাদের এই ধারণা দূর হয়। খালি চোখে দেখা যায় না এমন অনেক কিছুই দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখে তারা বুঝতে পারে মহাকাশের আসলে কোনো সীমা নেই, বা থাকলেও সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না। এই অসীম মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তুগুলোর একটি মুখ ভারী করা নামও আছে। এদেরকে বলা হয় নভোমণ্ডলীয় বস্তু। আর পৃথিবী সহ মহাকাশের এই সকল নভোমণ্ডলীয় বস্তু নিয়েই তৈরি হয়েছে আমাদের মহাবিশ্ব। মজার বিষয় হলো পৃথিবীর ক্ষুদ্র অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল ছায়াপথ, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সবকিছুই মহাবিশ্বের উপাদান। অর্থাৎ যে সমস্ত কিছুর অস্তিত্ব আছে সবকিছুই মহাবিশ্বের অন্তর্ভুক্ত। মহাবিশ্বের যেসব অংশে নক্ষত্র ও গ্রহগুলো বেশি জড় অবস্থায় থাকে তাকে গ্যালাক্সি বলা হয়। যেমন আমাদের পৃথিবী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে অবস্থিত। এই গ্যালাক্সির মতো মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি আছে, যা মহাকাশে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। রাতের আকাশের মিটমিট করে জ্বলা তারাগুলোর বেশিরভাগই আসলে নক্ষত্র। আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি বলতো দেখি? ঠিক ধরেছ, সূর্য হচ্ছে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র। আর এই লিস্টে 2 নম্বরে আছে আলফা সেন্টারাই, যেটি আবার সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। তাহলে বুঝতেই পারছো দূর থেকে নক্ষত্রদের বিন্দুর মতো ছোট মনে হলেও এদের এক একটি ভর সূর্যের ভরের 150 গুণ পর্যন্ত হতে পারে। এই পুরো মহাবিশ্বে কোটি কোটি নক্ষত্র আছে। মিটমিট করা নক্ষত্রগুলো দেখে তুমি এদের দূরত্ব কখনো আন্দাজ করেছো? এরা কিন্তু এতটাও কাছে নয়। এটা বোঝার জন্য আমাদের আলোর গতির হেল্প নিতে হবে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে এজন্য 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। আবার সূর্য থেকে এর নিকটবর্তী নক্ষত্র আলফা সেন্টারিতে আলো পৌঁছাতে সময় লাগে 4 বছরের বেশি সময়। অপরদিকে এক দূরবর্তী নক্ষত্র থেকে অন্য দূরবর্তী নক্ষত্রে আলো যেতে সময় লাগে কয়েক মিলিয়ন বছর। মহাবিশ্ব নিয়ে তো এতক্ষণ আমরা অনেক কিছুই জানলাম, তবে তোমার নিশ্চয়ই এখন জানতে ইচ্ছে হচ্ছে কিভাবে মহাবিশ্বের সৃষ্টি হলো। মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত তত্ত্বগুলোর মধ্যে মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি অনেক প্রচলিত। এই তত্ত্ব মতে মহাবিশ্ব একসময় অনেক উত্তপ্ত ও ঘন অবস্থায় ছিল। এই ঘন অবস্থা থেকে মহাবিশ্ব একসময় বিস্ফোরিত হয়ে যায় এবং এর কণাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এই সব কণাগুলো থেকেই ধীরে ধীরে কণা, নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি অর্থাৎ বর্তমান মহাবিশ্বের সব উপাদানের সৃষ্টি হয়। সাধারণত ধারণা করা হয় প্রায় 1375 কোটি বছর আগে, অর্থাৎ 13.75 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের বিস্ফোরণ হয়েছিল। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে অনেক তত্ত্ব থাকলেও এই বিগ ব্যাং থিওরি স্টিফেন হকিং সহ বেশিরভাগ বিজ্ঞানী গ্রহণ করেছেন। আজ তাহলে এই পর্যন্তই। এই পর্বে তুমি মহাকাশ ও মহাবিশ্ব সম্পর্কে কিছুটা জানতে পারলে। আগামী পর্বে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, গত পর্বে মহাকাশ নিয়ে জানার সময় তুমি দেখেছিলে এই অসীম মহাবিশ্বে আমাদের পৃথিবী ধূলিকণার চাইতেও ক্ষুদ্র। শত শত আলোকবর্ষ দূর থেকে পৃথিবীকে লোকেট করাই বেশ টাফ হয়ে যায়।
তবে তুমি শুনলে অবাক হবে, মাত্র 500 বছর আগেই মানুষ ভাবত পৃথিবী এই মহাবিশ্বের ঠিক কেন্দ্রে স্থির অবস্থায় বসে আছে। আমরা দিনের বেলায় যে সূর্য দেখি বা রাতের বেলা চাঁদ, সেগুলো সবই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। 1600 শতকের দিকে বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস প্রথম ম্যাথমেটিক্যালি প্রমাণ করে ফেলেন আসলে পৃথিবী মোটেও মহাবিশ্বের কেন্দ্রে নেই, বরং সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু দুঃখের ব্যাপার কি জানো, তখন কেউ এই মতবাদকে স্বীকার করেনি। পরবর্তীতে বিজ্ঞানী গ্যালিলিও টেলিস্কোপ দিয়ে রাতের আকাশ অবজার্ভ করে একেবারে হাতে নাতে ব্যাপারটা প্রমাণ করতে চেষ্টা করেন। বিজ্ঞানী কেপলারও কোপার্নিকাসের এই মতবাদকে সাপোর্ট করেন। আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত সবাই মেনে নিতে বাধ্য হয় আমরা যেরকম স্পেশাল মনে করছিলাম, পৃথিবী আসলে সেরকম স্পেশাল কিছু নয়, বরং মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সির মধ্যে আরো কোটি কোটি নক্ষত্র আছে। প্রত্যেক নক্ষত্রের আবার নিজের অনেকগুলো গ্রহ থাকতে পারে। সেরকমই মিল্কি ওয়ে নামের এক গ্যালাক্সির 100 কোটি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র হলো সূর্য, আর সূর্যের একটি গ্রহ হলো আমাদের সুজলা সুফলা পৃথিবী। পৃথিবী ছাড়াও সূর্যের চারপাশে আরো 7টি গ্রহ আছে। এছাড়া বামন গ্রহ প্লুটো গ্রহাণুপুঞ্জ সহ সূর্যের চারপাশে ধূমকেতু পর্যন্ত আবর্তন করে। এই সবকিছু নিয়েই আমাদের সৌরজগৎ। আজকে আমরা এই সৌরজগৎ নিয়েই আরেকটু ভালোভাবে জানার চেষ্টা করব। তবে সৌরজগৎ নিয়ে আলোচনার আগে বলো তো দেখি, এসব গ্রহ, গ্রহাণু বা ধূমকেতু সূর্যের চারপাশে কেন আজীবন ধরে ঘুরেই যাচ্ছে? তুমি নিশ্চয়ই ধরে ফেলেছ, এর কারণ হলো সূর্যের মহাকর্ষ বল। ঠিক যে কারণে পৃথিবীর অভিকর্ষের জন্য হাত থেকে আপেল নিচের দিকে পড়ে যায়, কিংবা চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। সৌরজগতের কেন্দ্রে প্রাণ ভ্রমরা হিসেবে আছে সূর্য। পুরো সৌরজগতের প্রধান শক্তির উৎস হচ্ছে এই সূর্য। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 6000 কেলভিন। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। মজার বিষয় হলো, গ্রহগুলোর মতো সূর্য তার অক্ষ বরাবর ঘুরে এবং নিজের অক্ষের উপর 25 দিনে একবার ঘুরে আসে। কিন্তু তুমি কি জানো সৌরজগতের গ্রহগুলো কোথা থেকে এসে হাজির হলো? চলো দেখে আসি। সূর্য যখন তৈরি হয়েছিল তখন এর আশেপাশে কোনো গ্রহ তো ছিলই না, বরং অনেক বড় জায়গা শুধু গ্যাস দিয়ে ভর্তি ছিল। এসব গ্যাসই মহাকর্ষ বলের কারণে কাছাকাছি এসে জমাট বেঁধে আমাদের এখনকার পরিচিত গ্রহগুলো তৈরি করে। সৌরজগতে এখন সর্বমোট 8টি গ্রহ এবং একটি বামন গ্রহ আছে। এবার চলো এই গ্রহগুলো সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ, কিন্তু বুধের কোনো উপগ্রহ নেই। আমরা সন্ধ্যা তারা ও শুকতারা হিসেবে যে তারা দেখি, সেটি আসলে কোনো নক্ষত্র নয়, এটি শুক্র গ্রহ। বুধের মতো শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ নেই। সূর্য থেকে দূরত্ব অনুসারে তৃতীয় গ্রহ আমাদের এই পৃথিবীতেই এখন পর্যন্ত জীবনের অস্তিত্ব আছে। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কারণ এর পৃষ্ঠ লাল রঙের। এই গ্রহের মাটির নিচে পানি থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। এর উপগ্রহের সংখ্যা 2। বৃহস্পতি সৌরজগতের সব থেকে বড় গ্রহ। মজার বিষয় হলো এর চারদিকে রিং বা বলয় থাকে, কিন্তু সেটি দেখতে খুবই ছোট। এই গ্রহের উপগ্রহের সংখ্যা 67টি। শনি গ্রহ গ্যাস দিয়ে ভর্তি। এর চারপাশে বেশ সুন্দর দেখতে একটা বলয় আছে, যা বিভিন্ন টুকরো টুকরো কঠিন পাথরের মতো পদার্থ, যেমন বিভিন্ন গ্রহাণু এবং উপগ্রহের খণ্ড দিয়ে তৈরি। এই গ্রহের উপগ্রহের সংখ্যা 62টি। ইউরেনাস গ্রহের আবহাওয়া বরফের মতো ঠান্ডা। এরও চারদিকে বলয় আছে, কিন্তু তা শনির মতো বড় ও উজ্জ্বল নয়। এই গ্রহের উপগ্রহের সংখ্যা 27টি। সৌরজগতের শেষ গ্রহ নেপচুনেরও চারদিকে বলয় আছে, কিন্তু এটিও শনির মতো বড় বা উজ্জ্বল নয়। এই গ্রহের উপগ্রহের সংখ্যা 14টি। আজকে তাহলে এ পর্যন্তই। এ পর্বে আমরা সৌরজগৎ সম্পর্কে জানলাম। আবার দেখা হবে আগামী পর্বে। ভালো থেকো। রাতের আকাশের দিকে তাকিয়ে গত 2 পর্বে আমরা মহাকাশ নিয়ে অনেক কিছু জেনেছিলাম।
তবে রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল ও অ্যাট্রাকটিভ বস্তু কোনটি বলো তো দেখি? ঠিক ধরেছ, আমাদের সবার প্রিয় চাঁদ। চাঁদ নিয়ে মানুষের আবেগ বহুদিনের। তাই শেষ পর্যন্ত 1969 সালে মানুষ যখন প্রথম চাঁদে পা রাখে, তখন ইতিহাসের পাতায় সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে লিখে রাখা হয়। চাঁদ কোনো গ্রহ বা নক্ষত্র নয়। তুমি নিশ্চয়ই জানো চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। কিন্তু চাঁদ কেন উপগ্রহ সেটা কি জানো? চাঁদ পৃথিবীর আকর্ষণে বাধা পড়ে একে কেন্দ্র করে আবর্তন করছে বলেই চাঁদকে পৃথিবীর উপগ্রহ হিসেবে ধরা হয়। তাহলে আমরা যদি এমন কোনো যন্ত্র আবিষ্কার করে ফেলি যেটা পৃথিবীর চারদিকে আবর্তন করতে পারে, সেটাও কি উপগ্রহ হবে? হ্যাঁ, ঠিক তাই। তবে মানুষের হাতে বানানো দেখে সেটা প্রাকৃতিক না হয়ে হবে কৃত্রিম উপগ্রহ। আজকের পর্বে আমরা এই কৃত্রিম উপগ্রহ নিয়েই জানব। চলো একটু পিছিয়ে গিয়ে মানুষের বানানো প্রথম কৃত্রিম উপগ্রহ নিয়েই শুরু করা যাক। গত শতকের 1957 সালের 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম স্পুটনিক 1 নামের কৃত্রিম উপগ্রহ আকাশে পাঠায়। একই বছর 2 নভেম্বর স্পুটনিক 2 পাঠানো হয়। সোভিয়েত ইউনিয়নের এমন সাফল্যের ফলে স্পেস রেসে আমেরিকার সাথে কোল্ড ওয়ার শুরু হয়ে যায়। মহাকাশ জয়ের এই প্রতিযোগিতায় অংশ নিতে আমেরিকান স্পেস এজেন্সি নাসা 1958 সালের 2 ফেব্রুয়ারি এক্সপ্লোরার 1 নামে তাদের প্রথম কৃত্রিম উপগ্রহটি মহাকাশে পাঠায়। এর পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের ভস্টক 1 সর্বপ্রথম মানুষ নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করে। এখন পর্যন্ত বিভিন্ন দেশ মহাকাশ জয়ের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে কয়েক হাজার ছোট ও বড় সাইজের উপগ্রহ বিভিন্ন কাজের জন্য মহাকাশে পাঠিয়েছে। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটও সেরকম একটি কৃত্রিম উপগ্রহ। কিন্তু ভাবো তো, এইসব উপগ্রহ কিভাবে মহাকাশে পৃথিবীর চারদিকে ঘুরছে? ঠিক ধরেছ, পৃথিবীর আকর্ষণের জন্য। তবে তুমি খেয়াল করে দেখবে, কোনো বলকে উপরে হাত দিয়ে তুলে ছেড়ে দিলে সেটি নিচে পড়ে যায়। তাহলে সেই কৃত্রিম উপগ্রহগুলিও তো নিচে পড়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু তুমি যদি সুতা দিয়ে একটি ইটকে বেঁধে একটি নির্দিষ্ট স্পিডে ভূমি থেকে উঁচুতে ঘোরাতে থাকো, তাহলে দেখবে এটি মাটিতে না পড়ে গিয়ে বরং বৃত্তাকার পথে ঘুরছে। ঠিক একইভাবে কৃত্রিম উপগ্রহ এত উঁচু থেকে পৃথিবীর দিকে না পড়ে গিয়ে বরং আকর্ষণ বলের জন্য এর চারদিকে ঘুরতে পারে। এজন্য একে সেই নির্দিষ্ট উচ্চতায় পৃথিবীর পৃষ্ঠের সমান্তরালে একটি নির্দিষ্ট স্পিড দেওয়া হয়। প্রথমে রকেটের মাধ্যমে উপগ্রহটিকে নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়া হয়। এরপর একে ভূমির সমান্তরালে একটি নির্দিষ্ট বেগ দেওয়া হয়। ফলে উপগ্রহটি একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে শুরু করে। এই কক্ষপথ পৃথিবী থেকে যত দূরে, অর্থাৎ কৃত্রিম উপগ্রহ পৃথিবী থেকে যত উঁচুতে হবে, এর স্পিড তত কম হবে। যেহেতু স্পিড কম হবে, তাই পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগবে তত বেশি। তুমি তো নিশ্চয়ই জানো, পৃথিবী তার নিজ কক্ষপথে 24 ঘন্টায় একবার ঘুরে। তাই কোনো কৃত্রিম উপগ্রহ যদি পৃথিবীকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, তবে তার কাছে পৃথিবীকে স্থির মনে হবে। তাই এদেরকে ভূস্থির উপগ্রহ বলে। আচ্ছা, চিন্তা করো তো, আমরা যে এক দেশ থেকে অন্য দেশে টেলিফোন দিয়ে যোগাযোগ করতে পারছি, কিংবা ঘরে বসেই ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলা দেখতে পারছি, এটি কিভাবে সম্ভব হচ্ছে? মজার ব্যাপার হলো, এগুলো সম্ভব হচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমেই। প্রথমে কোনো টিভি চ্যানেল বা টেলিফোন সেন্টার থেকে বেতার সংকেত উপগ্রহে পাঠানো হয়। এরপর কৃত্রিম উপগ্রহ সেই সংকেত অন্য এরিয়ায় পাঠিয়ে দেয়। ফলে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয়জনের সাথে কানেক্টেড থাকতে পারি। কিংবা স্টেডিয়ামে না গিয়ে ঘরে বসেই আমাদের প্রিয় খেলা এনজয় করতে পারি। আবার মোবাইলে বা টিভিতে যে ঘূর্ণিঝড়, বৃষ্টি, তুষারপাত ইত্যাদি আবহাওয়ার খবরের আপডেট থাকে, সেটি হয় আবহাওয়া উপগ্রহের মাধ্যমে। এছাড়াও জাহাজ বা বিমানের অবস্থান জানা কিংবা বিভিন্ন জায়গার ছবি তুলতেও কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়। আজ তাহলে এ পর্যন্তই। এ পর্বে তুমি কৃত্রিম উপগ্রহ এবং এর গুরুত্ব নিয়ে জানলে। আগামীতে আরো অনেক মজার বিষয় সম্পর্কে জানতে পারবে। সে পর্যন্ত ভালো থেকো। গুড বাই।